আচ্ছা, মর্গেন হাউজাল এর দ্য সাইকোলজি অফ মানি মানে অর্থের মনোবিজ্ঞান বইটা নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে। আজকে আমরা ভাবলাম এর কিছু মূল ভাবনা নিয়ে একটু সহজ করে আলোচনা করি। বইটা আসলে যা বলছে, টাকা পয়সার ব্যাপারটা শুধু অঙ্ক বা অর্থনীতির হিসেব নয়, এটা অনেক বেশি আমাদের আচরণ, আমাদের ভাবনা চিন্তার ধরন এসবের ওপর নির্ভর করে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বইয়ের জরুরি শিক্ষাগুলো একটুখানি তুলে ধরা, যাতে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। চলুন তাহলে শুরু করি। বইটার শুরুতেই কিন্তু একটা বেশ বড় কথা বলছে যে টাকা পয়সা সামলানোর ক্ষেত্রে কে কতটা হিসেব জানে, তার চেয়েও বড় হলো কে কতটা নিজের আচরণকে বশে রাখতে পারে। এটা নিয়ে একটু বলবেন? খুব জরুরি একটা পয়েন্ট। দেখুন, অনেক সময় দেখা যায় খুব ভালো ডিগ্রি আছে, ফিন্যান্সের অনেক জ্ঞান, কিন্তু তারপরেও ভুল আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। হ্যাঁ, এরকম তো হয়ই। কেন হয়? কারণ আমরা তো মানুষ, তাই না? আমাদের আবেগগুলো, মানে ধরুন লোভ, ভয় বা হয়তো একটু বেশি আত্মবিশ্বাস, এগুলোই সিদ্ধান্ত নেওয়ার সময় সামনে চলে আসে। হাউসেল একটা দারুণ কথা বলেছেন, ধনী হওয়া আর ধনী থেকে যাওয়া এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস। ও আচ্ছা। হ্যাঁ, ধনী হতে হয়তো ভাগ্যের সাহায্য লাগে, কিছুটা ঝুঁকি নিতে হয়, কিন্তু ধনী থাকতে গেলে যেটা দরকার সেটা হলো বিনয়, ধৈর্য আর খরচের ওপর একটা নিয়ন্ত্রণ। এই দ্বিতীয় ধাপটাতেই অনেকে কি বলে হোঁচট খায় আর কি। মানে তাড়াতাড়ি হয়তো কিছু টাকা বানিয়ে ফেলল, কিন্তু সেটা ধরে রাখতে পারল না। ঠিক তাই, ওই সম্পদটা ধরে রাখার জন্য যে একটা মানসিক স্থিরতা দরকার, সেটার চর্চাটাই হয়তো করা হয়ে ওঠে না। বুঝলাম। তার মানে শুধু জ্ঞান নয়, আচরণটাই আসল। আচ্ছা, বইটাতে সময়ের গুরুত্ব নিয়েও তো অনেক কথা বলা হয়েছে, বিশেষ করে ওই চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে তো আর্থিক দুনিয়ার একটা ম্যাজিক বললেও ভুল হবে না। ম্যাজিক কিভাবে? ব্যাপারটা অনেকটা ওই পাহাড় থেকে ছোট্ট একটা বরফের গোলা গড়িয়ে দিলে যেমন হয়, শুরুতে মনে হয় কিছুই না, কিন্তু গড়াতে গড়াতে সেটা বিশাল হয়ে যায়। আপনার আয় থেকে যে আয় হচ্ছে সেটার উপর আবার আয়, সময়ের সাথে সাথে অল্প টাকাই অনেক বড় হয়ে যেতে পারে। ওয়ারেন বাফেটের কথাই ধরুন না, হ্যাঁ, ওনার কথা তো প্রায়ই শোনা যায়। ওনার বেশিরভাগ সম্পত্তি তো তৈরি হয়েছে তার ৫০ বছর বয়সের পর থেকে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে, জানেন তো? কি সেটা? আমাদের ধৈর্য। আমরা সবকিছুতেই খুব দ্রুত ফল চাই, কিন্তু চক্রবৃদ্ধি সুদের আসল খেলাটা লম্বা সময়ের, নীরবে ধীরে ধীরে কাজ করে। তাই শুধু ভালো রিটার্ন কোথায় পাওয়া যাবে সেটা জানাই সব না। তার চেয়েও কঠিন হলো ধৈর্য ধরে হয়তো দশকের পর দশক একটা বিনিয়োগে টিকে থাকা। এই যে ধারাবাহিকতা, এটাই সাফল্যের মূল মন্ত্র। শুধু বুদ্ধি দিয়ে সেরা সিদ্ধান্ত নেওয়ার থেকেও এটা বেশি জরুরি। বাহ, দারুণ পয়েন্ট। মানে লম্বা সময়ের খেলার জন্য মানসিকতাই সব। আচ্ছা, আরেকটা জিনিস বইটাতে আছে যেটা বেশ ভাবায়, আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো নাকি আমাদের খুব ব্যক্তিগত অভিজ্ঞতার গণ্ডিতে বাধা পড়ে যায়। একদম। আমরা তো মিটটাকে দেখি নিজেদের জানলা দিয়ে, তাই না? ধরুন কেউ হয়তো ছোটবেলায় বা কর্মজীবনের শুরুতে শেয়ার বাজারে একটা বড় ধাক্কা খেয়েছে। হুম। সে হয়তো পরে যখন বাজার খুব ভালো চলছে তখনও বিনিয়োগ করতে ভয় পাবে। হুম। আবার উল্টোটাও হতে পারে, যে শুধু শেয়ার বাজারের রমরমা দেখেছে সে হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবে। ঠিক, দুটোই আসলে পুরো ছবিটা নয়। একদম, দুটোই বাস্তবতার একটা খণ্ডিত অংশ। কারণ অর্থনীতি, বাজার, এগুলো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি জটিল আর বৈচিত্র্যময়। তাই নিজের অভিজ্ঞতার যে একটা সীমা আছে সেটা বোঝাটা খুব জরুরি। অন্যের অভিজ্ঞতা থেকে বা ডেটা থেকে শেখার মনটা খোলা রাখা দরকার, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, এই ব্যাপারটা সত্যিই ভাবার মতো। এই সূত্র ধরেই কিন্তু আরেকটা জরুরি বিষয় আসছে। বইটাতে ওই পর্যাপ্ত বা এনাফ জানার কথা বলা হয়েছে, আর অন্যদের সাথে নিজেকে তুলনা না করার কথা। হ্যাঁ, এবং এই দুটো বিষয় কিন্তু বেশ কাছাকাছি। দেখুন, তুলনা করাটা আমাদের স্বভাবের মধ্যেই আছে। পাশের বাড়ির লোকটা কি গাড়ি কিনল বা বন্ধু কোথায় টাকা রাখল, এগুলো আমরা দেখি। ঠিক, সবসময় হয়। আর এই তুলনা থেকেই আসে আরও চাই, আরও চাই এই ব্যাপারটা। এর তো কোনো শেষ নেই। হাউজেল বলছেন এই দৌড়ে নামাটা খুব বিপজ্জনক, কারণ এই রেসের কোনো ফিনিশিং লাইন নেই। আসল কথা হলো নিজের প্রয়োজনটা বোঝা এবং একটা জায়গায় এসে নিজেকে বলতে পারা যে হ্যাঁ, যথেষ্ট হয়েছে। সবচেয়ে বেশি লাভ করার চেয়েও জরুরি হলো এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারছেন। মানে মানসিক শান্তিটা জরুরি। একদম।
আর্থিক শান্তির মানে কিন্তু সবসময় সর্বোচ্চ লাভ নয়, বরং নিজের প্রয়োজন অনুযায়ী আয় হচ্ছে এবং জীবনটা দুশ্চিন্তা ছাড়া কাটছে, এটাই বড় কথা। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের লক্ষ্যের দিকে মন দেওয়া, এটাই লম্বা দৌড়ে টিকে থাকার আসল উপায়, মানসিক এবং আর্থিক দুই দিক থেকেই। তাহলে সব মিলিয়ে যদি বলি, অর্থ ব্যবস্থাপনার বিষয়টা আসলে শুধু টাকা পয়সার হিসেব নয়, এর ভেতরে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভয়, আশা, লোভ, আমাদের ধৈর্য ধরার ক্ষমতা, মানে ভেতরের মানুষটাকে বোঝাটাই হয়তো ভালো আর্থিক ভবিষ্যতের দিকে প্রথম ধাপ। ঠিক বলেছেন। আর এখানেই হয়তো আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। বলুন। যেহেতু আমরা বুঝলাম যে আমাদের নিজেদের অভিজ্ঞতাই আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করে, তাহলে কিভাবে আমরা সচেতনভাবে এই গণ্ডিটা পেরোতে পারি? কিভাবে আমরা আরও বৃহত্তর তথ্য বা অন্য অনেকের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানকে কাজে লাগাতে পারি? এমন সিদ্ধান্ত নিতে পারি যা হয়তো আমাদের চেনা ছকের সাথে মিলছে না, কিন্তু বৃহত্তর ছবির নিরিখে বেশি যুক্তিযুক্ত। এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।